বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। যেখানেই আছো, যেভাবেই আছো, ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। নিজেরা তো নিরাপদে থাকবে, প্লাস তোমাদের আশেপাশে যারা আছে, মানে প্রতিবেশী যারা, তাদেরকেও তোমরা নিরাপদে রাখার চেষ্টা করবে। যেহেতু করোনার পরিস্থিতি দিন দিন প্রকোপটা বেড়ে যাচ্ছে, সে কারণে আমরা সবাই সাবধানতা অবলম্বন করব। যেহেতু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না, কিন্তু পড়াশোনা তো থেমে থাকলে চলবে না, এটাকে আমাদেরকে রীতিমতো চালিয়ে যেতে হবে। সেই কারণে আমরা স্বাস্থ্যবিধি মেনেই চলবো এবং পড়াশোনা চালিয়ে যাব। যেহেতু আমরা এখন ঘরে আছি, সেই কারণেই আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং আমাদের কলেজের অধ্যক্ষ স্যার নির্দেশনায় এবং অনুপ্রেরণায় আমরা তোমাদেরকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ক্লাস নেওয়ার চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি। মোটামুটি তোমাদের যে বিষয়গুলো ক্লাস নেওয়া হচ্ছে তা অনেক কষ্টের মধ্যে হলেও কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি, কারণ আমাদেরকে অনেক কষ্ট পেরিয়ে কিন্তু তোমাদেরকে ক্লাস নিতে হচ্ছে। তোমরা সবাই চেষ্টা করবে আমাদের সঙ্গে থাকার, আমাদের সাথে সম্পৃক্ত থাকবে সবসময়, আর আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেটা অবশ্যই দেখার চেষ্টা করবে। আর বাসায় বসে থেকে অযথা সময় নষ্ট করব না। আমরা যেহেতু একটা সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, আমাদেরকে ক্লাস ট্রান্সফার করতেও পারে, আমাদের প্রমোশন দিতে পারে, সেই কারণে আমরা একটা কাজ করতে পারি। আমরা আমাদের ফার্স্ট ইয়ারের পড়াটা রীতিমতো কন্টিনিউ করব, যারা ফার্স্ট ইয়ার আছে তারা, যারা সেকেন্ড ইয়ার আছে তারা, আর আমি তো এখন তোমাদের থার্ড ইয়ারে যারা আছে তাদের ক্লাস নিব। এটা আমাদের তোমাদের সঙ্গে হচ্ছে থার্ড ক্লাস, প্রথম অধ্যায়ের লাস্ট ক্লাস যেটা বলে থার্ড ক্লাস প্লাস ফিনিশিং ক্লাস হবে এটা আমার। এই আজকে যে ক্লাসটা আমি করব সেই ক্লাসটা তোমরা অবশ্যই ভালো করে দেখবে, কারণ এই চ্যাপ্টারে তোমাদের যে সমস্যাগুলো আছে সেগুলো সম্পর্কে সবাই অলরেডি জেনে গেছো, যার কতটুকু কি সমস্যা হচ্ছে, কতটুকু বুঝতে পারছো কিনা, ইতিপূর্বে সবকিছু তোমরা বুঝে ফেলছো। আজকের ক্লাসটা যখন আমি ফিনিশিং দিব, তারপরে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কোথায় কোনো প্রবলেম হচ্ছে কিনা। আর তোমরা না বললে আমি বুঝতে পারবো না, আমি আমার মতো হয়তো ক্লাস করে যাব, এতে আমার অতটা বেনিফিট হবে না আমার মনে হয়। কারণ তোমরা যদি আমাদেরকে ফিডব্যাক দাও, তাহলে আমার মনে হয় আমি আমার দিক থেকে বলবো যে আমার দিকে ভালো হবে, কারণ আমি তাহলে বুঝতে পারবো আমার বাচ্চারা, আমার ছেলে মেয়েরা বা আমার শিক্ষার্থীরা যে বুঝতে পারছি কিনা। তাই আমি চেষ্টা করব তোমাদের মতো করেই পড়া। তোমরা আমাকে বারবার বলছি, আমি তোমাদেরকেও বারবার বলছি, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাহলে সেক্ষেত্রে তোমাদের মতো করে করার চেষ্টা করব। অবশ্যই তোমরা জানাবে। এখন আমরা বেশি কথা না বলে, সময়টাকে নষ্ট না করে আমরা ক্লাসে চলে যাব, আর আমার সঙ্গেই থাকবে, ক্লাসটাকে সুন্দর করে দেখবে, বোঝার চেষ্টা করবে। ওকে, চলে যাই আমরা ক্লাসে। লেটস গো। ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস প্রেজেন্টেশন। অনলাইন ক্লাস পরিচালনায় আমি মোসাম্মদ ফেরদৌসী পারভিন, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, সৈয়দ আহমদ কলেজ, সুখানপুকুর, গাবতলী, বগুড়া। আমরা যে বিষয়টা পড়বো সেই বইটার ছবি আমি তোমাদেরকে দিয়েছি। এর আগেও প্রথম, সেকেন্ড, থার্ড ক্লাস প্রত্যেকটা ক্লাসে বইয়ের ছবিটা দিয়ে রাখছি তোমাদের সুবিধার্থে। আজকে আমার তৃতীয় বর্ষের সাথে সম্মান যারা, তাদের সঙ্গে আমার থার্ড ক্লাস শ্রেণীবিন্যাস, জনবিজ্ঞান ও পরিবার পরিকল্পনা নিয়ে, যেটা সিস্টেমেটিক্স, ডেমোগ্রাফি অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং। আজকে বিষয় কোড হচ্ছে 233-111, অর্থাৎ 2-3-3-1-1-1। এখানে সিলেবাস দেওয়া আছে, বইয়ের ছবিটাও দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। আজকে যে বিষয়গুলো পড়াবো আমি, তার মূল প্রতিপাদ্য বিষয় হিস্ট্রি অফ দ্য রাইজ অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসের অগ্রগতির ইতিহাস, টাইপস অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসের প্রকারভেদ, ইম্পর্টেন্স অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসের গুরুত্ব, টেস্ট অফ ট্যাক্সোনমিক্স, শ্রেণীতাত্ত্বিকের করণীয় কাজ। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে তোমাদের ক্লাস করব, তোমাদের সঙ্গে
ক্লাস হবে। চেষ্টা করব তোমাদের মতো করে পড়ানো, তোমরা আমার সঙ্গেই থাকবে। আমরা আগে জানবো হিস্ট্রিটা, তাই না? ইতিহাসটা আমাদের আগে জানতে হবে। হিস্ট্রি অফ দ্য রাইজ অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসের অগ্রগতির ইতিহাস। এই জিনিসটা আমরা আগে জেনে নিব। শ্রেণীবিন্যাসের ইতিহাস এটা কিন্তু অনেক আগে থেকে আসছে, মানে বেশ দীর্ঘ। মানব ইতিহাসের সাথে ট্যাক্সোনমির ইতিহাস শুরু হয়েছে বলা যায়, মানে মানব জন্মের শুরু থেকে ট্যাক্সোনমির শুরু, তাই না? সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা, এই দীর্ঘ সময়কে বিভিন্ন ভাগে ভাগ করা যেতে পারে। এই ব্যাপারে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে মতামত দিয়েছেন, যেমন সিমসন 1961 অনেক আলোচনা করেছেন এখানে। ট্যাক্সোনমির ইতিহাস আলোচনা করতে গেলে কেন 1958 এফএফ, মানে অনেকই মিলে করেছে, যার কারণে 1958 এফএফ দেওয়া হয়েছে। এবং হোপউড 1950 অর্থাৎ 1950 এর নাম উল্লেখ করতে হয়, মানে এদের নাম উল্লেখ না করলেই না, এর জন্য অবশ্যই উল্লেখ করতে হবে, এদের অবদান অনেক আছে, তাই না? এখন পর্যন্ত পাওয়া তথ্য ও জ্ঞানের নিরীক্ষে ট্যাক্সোনমির ইতিহাসকে সাধারণ পর্যায় বা যুগে বিভক্ত করা হয়েছে। এখন পর্যন্ত যে পাওয়া গেছে সেটাকে বিভিন্নভাবে বিভক্ত করা হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির প্রাণীদের শ্রেণীবিন্যাস প্রাধান্য পেয়েছে। এক এক সময় এক এক রকম শ্রেণীবিন্যাস হয়েছে, সেটাকে সবাই প্রাধান্য দিয়েছে। এই পথ পরিক্রমায় শ্রেণীবিন্যাসের আধুনিক রূপ কয়েকটি যুগ অর্থাৎ পিরিয়ডস যেটাকে বলা হয়, সেই পিরিয়ডসে পেরিয়ে বর্তমান অবস্থায় এসেছে। মানে অনেকটা যুগ পার হয়েই তারপরে এই বর্তমান পরিস্থিতি তাদেরকে আসতে হয়েছে। যুগগুলো কি কি হতে পারে তাহলে দেখা যাক। যুগগুলোর মধ্যে রয়েছে অ্যারিস্টটলের যুগ, লিনিয়াসের যুগ, বহুদূরদর্শিতার যুগ, ডারউইনের যুগ, জনগোষ্ঠীর শ্রেণীবদ্ধতার যুগ ও আধুনিক যুগ। তাহলে কয়টা হচ্ছে? 1 2 3 4 5 6। আমরা 6টা যুগ অলরেডি অতিক্রম করে বর্তমান যুগে আধুনিক 5টা যুগ পার হয়ে 6ষ্ঠ যুগে আসতে হয়েছে, মানে অর্থাৎ আধুনিক যুগে আসতে হয়েছে। আলোচনার সুবিধার্থে এই যুগগুলোকে আমরা 6 ভাগে ভাগ করে এদের সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি। যদি তোমাদের ব্রড প্রশ্ন থাকে তাহলে বড় করে লিখতে হবে, আর যদি সব 5% অ্যান্সার থাকে সেটা শর্ট করে লিখতে পারো। এখানে একটা ডায়াগ্রাম, এর আমি আগের ক্লাসেও তোমাদের দিয়েছিলাম। ক্রিয়েটেড মানে সৃষ্টি, যেটা ইভলিউশন উৎপত্তি, ইভলিউটেড যেটা সেটা হচ্ছে উৎপত্তি, অ্যানালাইজ হচ্ছে বিশ্লেষণ, অ্যাপ্লাই মানে হচ্ছে প্রয়োগ করব, তাই না? আন্ডারস্ট্যান্ড আমরা কি বুঝতে পারছি সেটা, রিমেম্বার মনে রাখতে পারছি। সৃষ্টি করছি, উৎপত্তি করছি, বিশ্লেষণ করছি, প্রয়োগ করছি, বুঝতে পারছি এবং সেটা মনে রাখছি। এটা যদি করতে পারি আমাদের সব পড়াই সহজ মনে হবে। আসা যাক পিরিয়ডস গুলোতে। পিরিয়ডস অফ দ্য রাইজ অফ ট্যাক্সোনমি। প্রথম যুগ, ফার্স্ট পিরিয়ড, স্থানীয় প্রাণীকুলের সমীক্ষা, স্টাডি অফ লোকাল ফনাস। দ্বিতীয় যুগ, সেকেন্ড পিরিয়ড, লিনিয়াস ও তার সমসাময়িক বিজ্ঞানীদের চিন্তা ভাবনা, থিঙ্কিং অফ লিনিয়াস অ্যান্ড হিজ কন্টেম্পোরারি সায়েন্টিস্ট। তৃতীয় যুগ, থার্ড পিরিয়ড, বহুদর্শন চিন্তা ভাবনা, ইম্পেরিয়াল অ্যাপ্রোচ। আমরা কি বুঝতে পারছি? আমি যুগগুলাকে আলাদা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চতুর্থ যুগ, ফোর্থ পিরিয়ড, জৈব বিবর্তনের স্বীকৃতি, অ্যাকসেপ্টেন্স অফ অর্গানিক এভলিউশন। পঞ্চম যুগ, ফিফথ পিরিয়ড, জনগোষ্ঠীর শ্রেণীবদ্ধতা, পপুলেশন সিস্টেমেটিক্স। ষষ্ঠ যুগ, সিক্স পিরিয়ড, শ্রেণীবিন্যাসের আধুনিক চিন্তাধারা, মডার্ন টার্মস ইন ট্যাক্সোনমি। 6টা যুগ আমরা অলরেডি ভাগ করে নিলাম। এখন এই 6টা যুগে সংক্ষিপ্ত করে আমি আলোচনা করব, যতটুকু পারি চেষ্টা করব তোমাদের সঙ্গে ডিসকাস করার। পরবর্তী তোমরা দেখে নিবে। ফার্স্ট যুগ বা প্রথম যুগ, ফার্স্ট পিরিয়ড, প্রথম যুগ, স্থানীয় প্রাণীকুলের সমীক্ষা, স্টাডি অফ লোকাল ফনাস। মানুষের ইতিহাসের মধ্যে বা মতো শ্রেণীবিন্যাসের ইতিহাস অতি পুরাতন।
মানুষের যেমন আগে অনেক প্রধান শ্রেণীবিন্যাস, যেমন আগেই বলা হয়েছে মানুষ সৃষ্টি থেকে শ্রেণীবিন্যাসের উৎপত্তি হয়েছে, তাই মানুষের ইতিহাসের মতো শ্রেণীবিন্যাসের ইতিহাস অতি পুরাতন। উদাহরণস্বরূপ বলা যায় নিউ গিনির পাহাড়ি অঞ্চলে বসবাসকারী পাপুয়ানা নামের উপজাতি 138 প্রজাতির পাখির জন্য 137 প্রজাতি ভিত্তিক নামের প্রচলন ঘটায়। মানে প্রত্যেকটা প্রজাতির জন্য প্রত্যেকটা প্রজাতি ভিত্তিক নামের প্রচলন হয়েছে, যার কারণে বলছে একটা 138টার জন্য 137টা প্রজাতি ভিত্তিক নামের প্রচলন করছে। মাত্র একটি প্রজাতির সম্পর্কে তাদের সন্দেহ ছিল। এদের নামকরণ পদ্ধতি বহুলাংশ ছিল আজকে দ্বিপদী ধাঁচের। আমরা দ্বিপদীটাকে কি বলি? কেওলা সিনিয়াসে দ্বিপদী নামকরণ পদ্ধতিটা আমরা সবাই পড়েছি। এর সঙ্গে আমরা সবাই পরিচিত ICD-10 বা এর সঙ্গে আমরা সবাই পরিচিত ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার, যেটা সেটার মধ্যে থেকে এই ধাঁচগুলো চলে আসছে। এরপর শুরু হলো গ্রিক বিজ্ঞানের যুগ। এই যুগের প্রথম দিকে খ্যাতনামা মনীষী ছিলেন কে? হিপোক্রেটিয়াস আর ডেমোক্রিটাস। এরাও কিন্তু কি করেছে? উদ্ভিদ অপেক্ষা প্রাণীদেরই বেশি প্রাধান্য দিয়েছে। একটু পরে এরা কি করেছে? হিপোক্রেটাস আর ডেমোক্রিটাস, এরা দুজনেই কিন্তু উদ্ভিদ অপেক্ষা প্রাণীকে বেশি গুরুত্ব দিয়েছে বলে বিজ্ঞান যুগের প্রাণীর প্রাধান্য পেয়েছে। বিভিন্ন ধরনের পদ্ধতি, শ্রেণীবিন্যাসের পদ্ধতি উপহার দিতে তারা পারেননি, আবার পেরেছে এরকম। এর কিছুকাল এরপরে দার্শনিক অ্যারিস্টটল, এর কিছুকাল পরে অর্থাৎ দার্শনিক অ্যারিস্টটল 384 থেকে 332 খ্রিস্টপূর্ব। আমরা কিন্তু সনের দিকে যাই হচ্ছে বেশির দিকে, আর খ্রিস্টপূর্বটা কিন্তু উপর থেকে নিচের দিকে আসে। লক্ষ্য করে দেখো তোমরা। উল্লেখযোগ্য শ্রেণীবিন্যাস বিজ্ঞানী হিসাবে পরিচিতি লাভ করে কে? অ্যারিস্টটল। দার্শনিক অ্যারিস্টটল সে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছিল বলেই এই সূচনা হয়েছে। এই শ্রেণীবিন্যাসের শুভ সূচনার দাবিদার তিনি, তাকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। সে অনেক অনেক তার অবদান রয়েছে এর মধ্যে। তারপরে দেখা যায় এর মধ্যে অনেক কিছু আছে, অনেক বিজ্ঞানী আছে যেটা কি করে প্রাণীদেরকে, এ প্রসঙ্গে আসা যায় যে প্রাণীদের ক্রিয়াকলাপ, স্বভাব, তার বসতি, তার দৈহিক গঠন অঙ্গের উপর গুরুত্ব দিয়েছে এই প্রাণীর বিভাজন কালে। তারপরে আবার করেছে কি তারা এই নীতির ভিত্তিতে আবার বিভিন্ন পাখি, মাছ, তিমি, পতঙ্গ ইত্যাদি কয়েকটি প্রাণীকে প্রধান গোষ্ঠী হিসেবে ভাগ করেছিল এই সূচনার মধ্যেই, তাই না? যার কারণে কি হয়েছে? পতঙ্গের মধ্যে ম্যান্ডিবুলেট তেলাপোকা আছে, যাতে কি সুরঙ্গ আছে, সুর আছে, আবার কি আছে অ্যান্টিনা আছে, আবার ডানাযুক্ত অনেক প্রাণী আছে, ডানাবিহীন অনেক প্রাণী আছে। এমন ধরনের অনেক প্রাণীদের কি করে নিয়ে তিনি কাজ করেছেন। এছাড়া পতঙ্গের মধ্যে সিলোপটেরা, ডিপটেরিয়া এবং ফাইসিয়া, বর্তমানে লিপিওপ্টেরা যেটা তারও সৃষ্টি হয়েছিল এই দার্শনিক অ্যারিস্টটলের মাধ্যমে। অ্যারিস্টটল অনেক অনেক গোষ্ঠী নিয়ে তিনি জেনাস এবং এডিস এই দুই শ্রেণী নিয়ে কাজ করেছিল। বিধায় আমরা কি করেছিলাম? বিভিন্ন স্তরে বা ক্যাটাগরিতে ফেলতে পেরেছিলাম প্রাণীদেরকে। আমরা কিন্তু প্রাণীদেরকে বিভিন্ন স্তরে বা স্বতন্ত্র প্রাণী যেগুলা কুকুর, ঘোড়া, সিংহ ইত্যাদি, এদেরকে এডিস স্তর এবং উচ্চতরকে জেনাস স্তরে বিভক্ত করেছে। অ্যারিস্টটলের অবদান একটি বিষয় স্থান পায়, তা হলো প্রতিরূপের ধারণা। অ্যারিস্টটল যেমন করে এই তার চিন্তাধারার মধ্যে সবচেয়ে বেশি যেটা স্থান পায় তা হলো প্রতিরূপের ধারণা বা ট্রাপিজিক্যাল কনসেপ্ট। এখন আসি আমরা দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় যুগ, সেকেন্ড পিরিয়ড। লিনিয়াস ও তার সমসাময়িক বিজ্ঞানীদের চিন্তা ভাবনা, থিঙ্কিং অফ লিনিয়াস অ্যান্ড হিজ কন্টেম্পোরারি সায়েন্টিস্ট। এখানে আবার কি হয়েছে দেখো, ওটা তো প্রথম যুগে চলে গেল, ভাগ করলো অ্যারিস্টটল অনেক ডানা, পাখা, শাখা, স্তর কিংবা তাদের প্রতিরূপের ধারণা, কনসেপ্ট অনেক কিছু নিয়ে। আবার এখানে হয়েছে যে অনেকে দেখো অষ্টাদশ শতাব্দীতে শ্রেণীবদ্ধ প্রাণীতত্ত্বের সিস্টেমেটিক জিওলজি, যেটা প্রাণীতত্ত্বের ক্ষেত্রে লিনিয়াস ও তার সহযোগীরা হার্টমান 1751 এবং
কলেক্টর হচ্ছে 1761 অর্থাৎ 1761 যে অবদান রেখে গেছে তা আজও পর্যন্ত স্মরণীয় আছে। তার মানে আগে যেগুলো করছে তার মধ্যে ইনারাও অনেক কাজ করেছে। লিনিয়াস নামে হার্টম্যান এবং কলেক্টর ইত্যাদি বিজ্ঞানীগুলোরাও অনেক অবদান রেখে গেছে, যেটা ভুলার অপেক্ষা নাই, যেটা বাদ দেওয়া যাবে না। আমরা যখন কেউ কাজ করে রেখে যাই তাকে স্বীকৃতি দেওয়া উচিত, আর এটাই আমাদের উচিত হবে। আমরাও স্বীকৃতি দিব, আমরা যে ভালো পারে তাকে অবশ্যই সাপোর্ট করব। এই কাজগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। ভালো কাজকে সবসময় আমরা কি করব, উৎসাহ দিব। তাহলে কি হবে, দেখা যাচ্ছে হয়তো এক সময় দেখা যাচ্ছে আমরাও এদের মতো বিজ্ঞানী হয়ে যেতে পারি, কারণ ওনারা তো ছোট থেকে একদম বড় হয়নি, ছোট থেকেই বড় হয়েছে। তেমনি আমরাও কিন্তু যদি ভালো করে পড়াশোনা করি সেক্ষেত্রে আমরাও কিন্তু কাজে অবদান রেখে কাজ। এখন কিন্তু দেখা যায় বিভিন্ন দেশে, বাংলাদেশে মানে ছেলেমেয়েরা যে, বাংলাদেশের শিক্ষকরা যে অনেক ধরনের অবদান রাখছেন, এক একজন একটা জিনিস আবিষ্কার, কেউ উদ্ভিদ নিয়ে, কেউ প্রাণী নিয়ে, কেউ যারা বাংলাদেশে বংশোদ্ভূত তারা অনেক ধরনের কিন্তু নাম করছে। আমরা পারবো না এমন কিছু না, আমরাও পারবো। এরকম কনফিডেন্স নিয়ে আমরা যদি পড়াশোনা করি তাহলে দেখবো আমরা এক সময় কোনো না কেউ আমাদের এই কিছু ছেলে মেয়েদের মধ্যেও একজন ভালো একজন নাম করা বৈজ্ঞানিক হয়ে যেতে পারে। তেমনি সেভাবেই সুইডিশ উদ্ভিদ বিজ্ঞানী কার্লাস লিনিয়াস 1707 থেকে 1778, যার প্রকৃত নাম হচ্ছে কার্ল ফন লিনে। কার্লাস লিনিয়াসের নাম হচ্ছে কার্ল ফন লিনে। এটা কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্নতে আসতে পারে, অবশ্যই ভালো করে পড়বে এই জিনিসগুলা। জীববিজ্ঞানের এই শাখায় যুগান্তকারী ইতিহাস সৃষ্টি করে। তিনি 1735 সালে শ্রেণীবিন্যাসের উপর সিস্টেম অফ নেচার নামক একখানি অমূল্য গ্রন্থ রচনা করেন। এটা কি সিস্টেম অফ নেচার নামটা আমরা অনেক শুনেছি, তাই না? এটা 1758 সালে মনে হয়, তাই সেরকমই মনে হয় 1758 সালে। এই গ্রন্থটা একটা অমূল্য গ্রন্থ, যেটাকে বাদ দিয়ে শ্রেণীবিন্যাসের কথা চিন্তা করাই যায় না। এর দশম সংস্কার হচ্ছে বলেছিলাম 58 সালে দ্বিপদী পদ্ধতি বাইনোমিয়াল নমেনক্লেচার, অর্থাৎ বর্তমানে বাইনোমিয়াল নমেনক্লেচার উদ্ভিদ প্রাণীর সকল প্রজাতির ক্ষেত্রে যেটা প্রণয়ন হয় সেটা, এই সংস্করণটা নামের পরিবর্তনে ম্যামালিয়া নামটি তিনি ব্যবহার করেছেন। এটি ম্যামালিয়া। উদ্ভিদ প্রাণী উভয় ক্ষেত্রে প্রথমে কি হার্লিক নামটি পদ্ধতি চালিয়েছিল, কিন্তু প্রাণীদের জন্য তিনি ক্লাস, অর্ডার, স্পেসিফিক নামক 4টি ধাপ অনুসরণ করেছিল এবং সেই সময় কি করেছিল, তালিকাভুক্ত 4236টি। আমি কিন্তু কিছুটা এতটা ডিটেইলস তোমাদেরকে লেখা যায় না, আমি যতটুকু পারি, যতটুকু আমার মনে রাখা সম্ভব হয়েছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে পরিচিতি প্রাণীকে 6টি শ্রেণীতে ভাগ করেছে সেই সময় তালিকাভুক্ত। আর শ্রেণীগুলো হচ্ছে স্তন্যপায়ী একটা পাখি, অর্থাৎ ম্যামালস, বার্ডস, অ্যাম্ফিবিয়া, ফিশ, ইনসেক্টাস এন্ড হচ্ছে ওয়ার্মস, অর্থাৎ স্তন্যপায়ী পাখি, উভচর, মাছ, পতঙ্গ এবং কৃমি। এই যে বিভিন্ন জিনিস নিয়ে সে শ্রেণীর পদ্ধতি প্রবর্তনের ফল মানে সফল নায়ক বলা চলে, সিস্টেম অফ নেচার যেটা বলছে সফল নায়ক। তাহলে আমরা বুঝতে পারলাম লিনিয়াস কতটা জিনিয়াস, তাই না? আসলে সে জিনিয়াস ছিল বলেই এতগুলো কাজ করতে পেরেছে। আমরাও পারবো ইনশাআল্লাহ। তৃতীয় যুগ, থার্ড পিরিয়ড চলে আসলাম। বহুদর্শন চিন্তা ভাবনা, ইম্পেরিয়াল অ্যাপ্রোচ, যেটা লিনিয়াসের সিস্টেম অফ নেচার দশম সংস্কারে আমি আগে 1758 প্রকাশের পর থেকে 1758 পর্যন্ত ছিল সিস্টেম অফ নেচারের লিনিয়াসের, কার্লাস লিনিয়াসের গুণ। তারপর থেকে কি আসছে, চার্লস রবার্ট ডারউইন রচিত অর্ডিন অফ স্পিসিস বাই দ্য মিউজ অফ ন্যাচারাল সিলেকশনস গ্রন্থ। আমি একটা জিনিস তোমাদেরকে বলে দেবো, যতটা পারবা ইংলিশটা আমি ইউজ করবা, অনেকটা সহজ হবে তোমাদের জন্য। আমি এখানে তোমাদের সুবিধার জন্য ওনার ছবিটা দিয়ে দিয়েছি। অনেকে হয়তো আমরা জানি না, কিন্তু ওনার ছবি চিনি না বা ওনাকে চিনি না, তাদের জন্য আমি এই জাস্ট আমাদের পড়ার মধ্যে ছবিটা দেখতে পাই, তার জন্ম এবং মৃত্যু। এই জিনিসটা আমি তোমাদের দেখানোর জন্য এটা অ্যাড করেছি, তোমরা একটু দেখে নিবে, তোমাদের ভালো লাগবে। তাহলে কি হচ্ছে, লিনিয়াসের সিস্টেম অফ নেচার গ্রন্থের দশম সংস্করণ হচ্ছে 1758 প্রকাশের পর থেকে চার্লস রবার্ট ডারউইন রচিত অরিজিন অফ স্পিসিস বাই দ্য মিউজ অফ ন্যাচারাল সিলেকশন গ্রন্থ 1959। এবার সে কিচ্ছে 1959 সালে প্রকাশিত মধ্যবর্তী 100 বছর পর বহুদর্শিতার যুগ নামে খ্যাত। 100 বছর পরে সে হচ্ছে
নাম করতে পেরেছে। তাহলে চিন্তা করতে পারো আমাদের গড় আয়ু কেমন, তাহলে আমাদের কেমন ভাবে পড়াশোনা করতে হবে। যদি কিছু পেতে চাও ভালো করে পড়াশোনা করে নাও। এই সময় বিজ্ঞানীদের মধ্যে ল্যামার্ক 1744 থেকে 1829 ও কুভিয়ে হচ্ছে 1769 থেকে 1832 নাম বিশেষভাবে উল্লেখিত। এই সময়ের মধ্যে এই দুজন বিজ্ঞানী ল্যামার্ক এবং কুভিয়ে খুবই নাম করেছে, বিশেষ উল্লেখযোগ্য, যাদের নাম না বললেই না। চতুর্থ যুগ, ফোর্থ পিরিয়ড, জৈব পরিবর্তন স্বীকৃতি, অ্যাসেপ্টেন্স অফ অর্গানিক ইভলিউশন। অ্যাকসেপ্ট করেছে, তাই না? অ্যাকসেপ্ট থেকেই তো হচ্ছে আমাদের মেনে নাও। যাই হোক, আমরা জৈব বিবর্তনের স্বীকৃতি পেলাম। এখন কেমন করে পেলাম সেটা জেনে নিই। আমরা এনাকে চিনে নিই। ইনি কে জানেন? তোমরা জানো না? তোমাদের কোশ্চেন থাকলে এটা কে আমি বলে দিব, এটা যুক্তি আলোচনা করার পরে। যারা যারা পারা তারা আমাকে অনেকে কমেন্ট করে জানাবে কে। যারা যারা দেখবে তারা পারবে, যারা জানে না বা ভিডিওটা দেখবে না তারা কিন্তু এই জিনিসটা পারবে না। অষ্টাদশ শতাব্দীতে মপার্টুইস কে? ইনি হচ্ছেন মপার্টুইস বিজ্ঞানী। দেখো, দেখে কেমন মনে হচ্ছে? মেয়ে মানুষের মতো চুল কেমন, তাই না? কিন্তু বিজ্ঞানী মপার্টুইস, বাফন, ল্যামার্ক ও আরো অনেকে প্রচেষ্টা জৈব বিবর্তন সংক্রান্ত চিন্তা ভাবনার বীজ পতিত হলেও শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে এর ভিত্তি সুদৃঢ় হতে 19 শতাব্দীর মাঝ পর্যন্ত লেগে যায়। মানে কতদিন? 19 শতাব্দী। তাহলে কতটা সময় লেগে গেছে একটা জিনিস আবিষ্কার করতে। আর আমরা সহজে পেয়েও সেটা পড়ি না, মানে সময়টাকে অবহেলায় নষ্ট করি। এটা কিন্তু উচিত না। আমরা সবাই মনোযোগ দিয়ে পড়াশোনা করব। বিভিন্ন সময়ে জীবের নমুনা সংগ্রহ করে ব্যাপক গবেষণা চলতে থাকে। এটা আসছে আমাদের চতুর্থ যুগ। এই যুগের কথা না বললেই না, সেটা হচ্ছে চার্লস রবার্ট ডারউইন কিন্তু অনেক কিছুই করেছে। এর গবেষণা চলতে চলতে দেখো কি হয়েছে। এমনই এক যুদ্ধ সন্ধিক্ষণে চার্লস রবার্ট ডারউইন কি করেছে? চার্লস রবার্ট ডারউইন কি 1909 থেকে 1982 মিল আছে ছবির সঙ্গে? হ্যাঁ, দেখো মিল দেখে নিও তোমরা। যদি মিস্টেক হতেও পারে, মিস্টেক হলে কিছু বলার নাই। এখানে ছবি দেওয়া আছে, সেটা থেকে ঠিক করে নেবে। 1809 থেকে 1882, তাই না? 1890 থেকে 1882 পর্যন্ত হচ্ছে জন্ম এবং মৃত্যু। আর উনি এই সময় HMS বেগেল নামক জাহাজে চড়ে 1913 সালে পৃথিবী ভ্রমণে বের হয়েছিল। আমরা চিন্তাই করতে পারি না এত সালে সে তখন জাহাজে করে পৃথিবী ভ্রমণে বের হয়েছিল। তার জানার আগ্রহ বা স্পৃহা কেন কত ছিল, এই জিনিসটা না বললেই না। প্রত্যেকটা বিজ্ঞানী অনেক পরিশ্রম করেছেন। এর জন্য তাদেরকে প্রত্যেকেরই উচিত তাদেরকে সম্পর্কে জেনে রাখা এবং জানার চেষ্টা করা। বিভিন্ন জীবের বিস্তার, গঠন, প্রকরণ ও অভিযোজনের বিচিত্র ধরন দেখে তিনি বিস্মিত হন। পরবর্তী সময় তিনি প্রাকৃতিক নির্বাচন সিলেকশন মতবাদ প্রতিষ্ঠাতা করেন। তার মানে অনেক জায়গা ঘুরে সে পৃথিবী ভ্রমণ করে এসে সে ন্যাচারাল সিলেকশন প্রতিষ্ঠাতা করে। জীবের উৎপত্তি ডারউইনের এই মতবাদ বহুলাংশে শ্রেণীতত্ত্বের উপর প্রতিষ্ঠিত ছিল, যেটা হচ্ছে কি জীবের উৎপত্তি এবং সরল ট্যাক্সটা থেকে জটিল ট্যাক্সোনমি, সরল থেকে জটিল ধারাবাহিকতা বিকাশের উপর নির্ভর করে অভিব্যক্তি ভিত্তিক কি করছে? অভিব্যক্তি ভিত্তিক শ্রেণীবিন্যাসের আত্মপ্রকাশ ঘটেছে। এই জিনিসটা একটি হলো এক পূর্বপুরুষ থেকে আরেক পূর্বপুরুষ, মানে জনগোষ্ঠী দুই বা ততোধিক শাখায় বিভক্ত হয়, যাদের নাম দেওয়া হয় শাখা বিস্তারী বা ব্রাঞ্চিং পদ্ধতি। অপরটি হলো জীবের প্রত্যেকটি শাখার পরবর্তীতে কেন্দ্রবিন্দু ক্রমেই দূরে সরে যায়, যার নাম হচ্ছে কেন্দ্রাপসারী। একটা হচ্ছে শাখা বিস্তারী আর একটা হচ্ছে কেন্দ্রাপসারী। দুইটা শাখা পদ্ধতিতে আলাদা করে দেওয়া হয়। তারপর ট্যাক্সার গতিগুলো অপসারী গতি এবং প্রকৃতির উপর নির্ভর করে। কিসের পরে? একটি শাখা বা ট্যাক্সার কোনো শ্রেণী বিভাগ স্তরে বা ক্যাটাগরি মর্যাদা লাভ করে, তা ওই ট্যাক্সার শাখা অপসারিত গণি ও প্রকৃতির গতি ও প্রকৃতির উপর নির্ভর করছে। এখন চলে যাই আমরা হচ্ছে পঞ্চম যুগ, ফিফথ পিরিয়ড, জনগোষ্ঠীর শ্রেণীবদ্ধতা। বিংশ শতাব্দীর শুরু থেকে এই যুগের সূচনা, অর্থাৎ
জনগোষ্ঠী শ্রেণীবদ্ধতা হচ্ছে পপুলেশন সিস্টেমেটিক্স। এটা 20 শতাব্দী থেকে শুরু হয়। এই যুগের শ্রেণীবিন্যাসের ইতিহাসের সময়টি ছিল খুবই খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী যুগে শ্রেণী বিভাগের উচ্চতর স্তরে বিবর্তন সংক্রান্ত পর্যালোচনার উপরে গুরুত্বারোপ করা হয় এবং হারানো যোগসূত্র যেন পেরিপেটাস, সেনোমোরিয়া, আইকোপেটারাস ও আদি নমুনার উপর অধিক মনোযোগ দেওয়া হয়। এই তিনটার উপর অনেক মনোযোগ দেওয়া হয়, কিছু করার নাই, কারণ এদের উপর মনোযোগ না দিয়ে কাজ করা যাবে না, কারণ এই প্রাণীগুলো অনেক অনেক মানে ভালো প্রজাতির ছিল। এটাতে চ্যাপ্টারই আছে একটা প্রাণী, পেরিপেটাসের একটা মানে বৈশিষ্ট্য। যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন পড়ে আসছো তখন তো পড়ে বুঝতে পারছো যে হ্যাঁ এই সব প্রাণী কিরকম মানে স্বীকৃতিপ্রাপ্ত ছিল। আগেকার বিজ্ঞানের ধারণা ছিল একই প্রজাতির সকল জীবের মধ্যে বহু বৈশিষ্ট্য দেখা যাবে, আর এই যুগে প্রজাতির অভ্যন্তরীণ বিবর্তন সম্পর্কে অধ্যয়ন দৃষ্টি করে। আগেকার বিজ্ঞানের ধারণা ছিল একই প্রজাতির সকল জীবের মধ্যে হুবহু একই ধরনের বৈশিষ্ট্য দেখা যাবে, অর্থাৎ এরা একই প্রতিরূপের অন্তর্গত। তাছাড়া প্রজাতি এক অপরিবর্তনীয় সত্তা, প্রজাতির পরিবর্তন সহজে হয় না, এটা হচ্ছে অপরিবর্তনীয়, এদের পরিবর্তন কখনো সম্ভব নয়। তার মানে যার কোনো পরিবর্তন সম্ভবই হবে না, চেঞ্জ করা যাবে না কোনোভাবে তাকে। এজন্য বলা হচ্ছে যেমন করে নাম লেখা থাকবে ঠিক সেইভাবে নাম লিখতে হবে, নিজেদের কোনো এর মধ্যে কোনো হাত দেওয়া যাবে না। প্রজাতি সম্পর্কিত এই প্রতিরূপের ধারণা এই যুগে পরিব্যক্ত হয় এবং এই পরিবর্তে বহিরূপীয় ধারণা পলিটাইপিক কনসেপ্ট স্বীকৃতি পায়। তার মানে পলিটাইপিক বহুরূপীয় ধারণাটা স্বীকৃতি পায়। 20 শতাব্দীর শুরুতে গ্রেগর জোহান মেন্ডেল 1822 থেকে 1884 মানে 1822 থেকে 1884 এর সূত্র পূর্ণ আবিষ্কৃত হওয়ার বংশগতির ক্ষেত্রে প্রসারিত হয়। তার মানে কি করলো এটা গ্রেগর জোহান মেন্ডেল। এনার কি কি আছে বলতো? এনার অনেক ধরনের, আমরা ইন্টারনেট থেকে এনার নামটা শুনে আসছি। তিনি অনেক অনেক কিছু আবিষ্কার করেছেন যেটা সম্পর্কে আমাদের অনেকের ধারণা আছে। যা মটরশুঁটি নিয়ে উনি কাজ করেছেন, উনি করেছেন জেনেটিক্স নিয়ে কাজ, অনেক ধরনের টপিকস নিয়ে উনি কাজ করেছেন, যেটা আমি তোমাদেরকে হয়তো পরে জানাবো। যখন আমাদের সরাসরি ফেস টু ফেস ক্লাস হবে তখন ডিটেলস হয়তো জানানোর সৌভাগ্য যদি হয়ে থাকে তখন জানানোর চেষ্টা করব। এখন আমি যে ছবিটা দিয়েছি এটা কে বলতো? কে কে বলতে পারবে? হুগো ডি ভেরিস 1848 থেকে 1905, অর্থাৎ 1848 থেকে 1905, এবং বেটাসন এর মতে কট্টর মানে একদম এর কোনো চেঞ্জ নেই, মেন্ডেলবাদ সমর্থকরা পরিব্যক্তির উপর অধিক জোর দেন, এমন যে এর উপরে কোনো কথা বলা যাবে না, কট্টর মেন্ডেলবাদ সমর্থকরা। এদের ধারণা ছিল পরিব্যক্তি এককভাবে নতুন প্রজাতির সৃষ্টি করতে সক্ষম, এখানে পরিবেশের ভূমিকা নগণ্য, এরকম একটা ধারণা করেছিল। তাদের এই মতবাদের পিছনে অনিথেরা নেমারটিনিয়া এর উপর দা গ্রিস এর গবেষণায় দাঁড়িয়ে। আমরা যখন বানানগুলো পড়বো অবশ্যই আমরা ভেঙে ভেঙে পড়বো, তাতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে? আর এখানে আছে ইনি হচ্ছেন হুগো ডি ভেরিস, ওনার ডিটেলস এখানে লেখা আছে। উনি একটি জেনেটিক্স এবং বোটানিস্ট, তার মানে উনি অনেক একজন নাম করা ব্যক্তি, তাই না? বহু পরীক্ষা নিরীক্ষা করে দ্বন্দ্বের অবসান ঘটে। তখন থেকে বংশগতিবিদরা জিনগত পরিবর্তনের উপর বেশ গুরুত্ব মানে জিনগত পরিবর্তনের উপর গুরুত্ব আরোপ করতে শুরু করেন এবং সূক্ষ্ম পরিবর্তনেও পরিবেশে অন্তর্ভুক্ত করতে থাকেন। ড্রসোফাইলা এবং মার্গান, যেটা হচ্ছে আমি বলে নিই আগে, ড্রসোফাইলা এবং মার্গান জেনেটিক্স গবেষণা করে ইনি অনেক অনেক বিষয়ে সাহায্য করেছেন। যাই হোক, চলে আসলাম ষষ্ঠ পর্যায়ে 6th পিরিয়ডে জেনেটিক্স যেটা পড়বো সেটা আমরা অবশ্যই বলেছি মানে সামনে আমরা ক্লাস নিতে পারতাম, তাহলে ডিটেলস আলোচনা করতে পারতাম। সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেগুলো হয় না এতটা ডিটেলস বলা। ষষ্ঠ যুগ 6th পিরিয়ড শ্রেণীবিন্যাসে আধুনিক চিন্তাধারা, মডার্ন ট্রেন্ডস ইন ট্যাক্সোনমি। বর্তমান শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য বা উদ্দেশ্য কেবল প্রজাতি শনাক্তকরণ, বর্ণনা এবং তাকে সুনির্দিষ্ট স্তরে সাজানো নয়, বরং তার বিবর্তনের ইতিহাস অনুধাবন করা, জাতিজনিক অবস্থান নিরূপণ করা। বুঝতে পারলে কথাটা? বর্তমান শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য কি বা উদ্দেশ্য কেবল প্রজাতি শনাক্তকরণ না, বর্ণনা করা না,
তাদের সুনির্দিষ্ট ইচ্ছে সাজানো নয়, বরং তাদের বিবর্তনের ইতিহাস অনুধাবন করা। তারা যে চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, সেই জিনিসটাকে আমাদের অনুধাবন করতে হবে এবং যাদের অবস্থান তাদের অবস্থানটা নিরূপণ করে রাখতে হবে। শ্রেণীবিন্যাস আধুনিক ধারার প্রচলন ঘটেছে জুলিয়ান এস হ্যাক্সলে, জে.এস. হ্যাক্সলে 1940 এর নব্য শ্রেণীবদ্ধ বা নিউ সিস্টেমেটিক্স প্রবর্তিত হওয়ার সময় থেকে। ইনি হচ্ছেন সেই ব্যক্তি, জুলিয়াস। তখন থেকে 6 পিরিয়ডের শুরু। তবে এই আধুনিক ধারা পরবর্তী দৃষ্টিভঙ্গি থেকে একেবারে পৃথক কিছু নয়। এক্ষেত্রে শুধুমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের উপর গুরুত্ব দেওয়া হয় না, এক্ষেত্রে বৈশিষ্ট্যের গুরুত্ব দেওয়া হয়েছে জীবের সাইটোজেনেটিক, প্রাণ রাসায়নিক, বাস্তুসংস্থানিক ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়। এই শ্রেণীবিন্যাস সম্পর্কিত আধুনিক চিন্তাধারার রূপরেখা আলোকপাত করা হলো। এখন দেখো এই শ্রেণীবিন্যাসটা কেমন হলো। এই শ্রেণীবিন্যাসটা যেহেতু ষষ্ঠ যুগটা আমাদের হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাস, এর জন্য এটাকে আমরা আবার কি করেছি, কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছি। যেটা না করলে আমাদের বলার জন্য মানে এটা ডিসকাস করতে আমাদের কষ্ট হয়, তার জন্য আমাদের এই ষষ্ঠ শ্রেণীতে কি করা হয়েছে, শ্রেণীগুলোকে আধুনিক ধারায় বিভক্ত করা হয়েছে। তবে এই আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে কিছু নয়, শুধুমাত্র আমরা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। যেমন অঙ্গসংস্থানিক প্রয়াস, মরফোলজিক্যাল অ্যাপ্রোচ, ভূতাত্ত্বিক প্রয়াস, এমব্রায়োলজিক্যাল অ্যাপ্রোচ, বাস্তুসংস্থানিক প্রয়াস, ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, আচরণভিত্তিক প্রয়াস, বিহেভিয়ার অ্যাপ্রোচ, কোষতাত্ত্বিক প্রয়াস, সাইটোলজিক্যাল অ্যাপ্রোচ, প্রাণ রাসায়নিক প্রয়াস, বায়োকেমিক্যাল অ্যাপ্রোচ। আমরা এই 6টা প্রয়াসে ভাগ করে নিয়েছি ষষ্ঠ যুগটাকে স্তরে। এখন আমি এই যে 6টা স্তর আছে, এই স্তরের ক্ষেত্রে করব, আমি ব্যাকে আসছি। এখানে যে স্তরগুলো আছে তার মধ্যে এই প্রথম 3টা অতটা বেশি না, সামান্য আমরা একটু জেনে নিব। অঙ্গসংস্থানিক প্রয়াস যেটা হচ্ছে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাস সম্পর্কিত। এখানে পরীক্ষণের প্রাপ্তবয়স্ক প্রাণীদের গুরুত্বপূর্ণ আঙ্গিক বৈশিষ্ট্যগুলো যেটা হচ্ছে এখানে প্রাধান্য পেয়েছে। তার মানে শ্রেণীবিন্যাস সম্পর্কিত পরীক্ষণের ক্ষেত্রে শ্রেণীবিন্যাস যে করেছে তার ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক প্রাণীদের গুরুত্বপূর্ণ আঙ্গিক বৈশিষ্ট্যগুলো এখানে প্রাধান্য পেয়েছে। এটা নিয়ে মোটামুটি আলোচনা করা হয়েছে। এখানে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ ব্যবহার করেছে, তারপরে পতঙ্গগুলো কিভাবে হয়েছিল সেগুলোকে আমরা ডিসকাস করে পতঙ্গের মধ্যে কি কি পাওয়া যায় এইসব বিষয় আমরা এখানে জানতে পেরেছি। ছোট ছোট কীট পতঙ্গ নিয়ে এখানে মোট কথা মাইক্রোস্কোপের মাধ্যমে আলোচনা করা হয়েছে। আর ভূতাত্ত্বিক হচ্ছে ভ্রূণীয় পরিস্ফুটনের সময়, অর্থাৎ ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অনেক প্রাণী পরিস্ফুটন দশায় চারিত্রিক বৈশিষ্ট্য আমূল পরিবর্তন ঘটে। আমরা যখন ছোট থাকি তখন আমার বড় হয়ে অনেক পরিবর্তন হয় না, সেটাই বিশেষ করে যেসব প্রাণী লার্ভা দশা থেকে পূর্ণাঙ্গ দশা পৌঁছায় সেটা হচ্ছে এমব্রায়োনিক। এটা আমি শর্টকাট জাস্ট তোমাদের এখানে ধারণা দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এমব্রায়োনিক, অর্থাৎ মুরগির বাচ্চার কথা চিন্তা করি, ডিম থেকে যখন বাচ্চাটা হয় তখন যে অবস্থায় তারপর পরবর্তী বড় হয়, সেটা হচ্ছে ভূতাত্ত্বিক প্রয়াস। আর বাস্তুসংস্থানিক প্রয়াস, ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, সেটা হচ্ছে দার্শনিক শ্রেণীবিন্যাসে বাস্তুসায়নিক উত্তর ব্যবহার করে পৌঁছাতে পেরেছে। এখানে প্রাণীদের স্থল, জলজ, বাস্তুসংস্থান মানে বসবাসের জন্য কোথায়, সেই স্থলে, জলে নাকি স্থলে দুটাতেই বাস করে, এটা চরিত্র নির্বাচন করেছে বাস্তুসংস্থানিক। এই জিনিসগুলো আমার সাধারণত সবার একটা ধারণা আছে, কিন্তু আচরণ ভিত্তিক প্রয়াস এটা আমি ডিটেলস আলোচনা করবো, কারণ এটা তোমাদের অনেক সময় প্রশ্ন এই জিনিসগুলো থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, প্রশ্ন হয়ে থাকে, যার কারণে এটা ডিটেলস আলোচনা করবো। আচরণ ভিত্তিক বা বিহেভিয়ার অ্যাপ্রোচ, যেটা প্রাণীর শ্রেণীবিন্যাস আচরণ ভিত্তিক বৈশিষ্ট্য প্রদান বেশ গুরুত্ব করা হয়েছে। নিকট সম্পর্কযুক্ত অনেক প্রজাতি শনাক্তকরণে পূর্বরাগ নৃত্য, কার্ডশিপ ডান্স। আমি এরপরে তোমাদের একটা জিনিস দিয়ে রাখবো, তোমরা নিজেরা আমাকে এটা জানাবে কোনটা কি। প্রতিক্রিয়ার আবহান, মেটিং কল বা টার্টোরিয়াল সংস। কার্ডশিপ হচ্ছে এটা কিন্তু যখন অ্যানিমাল বিহেভিয়ার পড়বো তখন এই জিনিসটা একটা আসবে, আমরা পাখিরা, প্রাণীরা কিভাবে একজনকে আকৃষ্ট করে, এই জিনিসটা হচ্ছে কার্ডশিপ ডান্স। মিটিং কল, কিভাবে ডাকে তাদেরকে, মানে তারা কিভাবে শব্দ করলে বুঝতে পারবে যে হ্যাঁ তাকে ডাকছে, সেটা। এটা একটা গান, তারা কিভাবে বুঝতে পারবে যে হ্যাঁ তারা কিভাবে সংকেত দিচ্ছে বা কি একটা গান করছে, আমরা হয়তো বুঝি না, কিন্তু পাখিরা ওদেরও একটা ভাষা আছে যেটা ওরা বুঝতে পারে, তাই ওদের ভাষা দিয়ে ওরা গানটা করে যখন তারা এক জায়গায় হবে বা একত্রিত হবে। নিজস্ব বৈশিষ্ট্যময় গন্ধ, মানে এদের মধ্যে একটা গন্ধ থাকে ওই সময়,
এই ড্যান্সিং সময়, মিটিং কল আর সং, এই সময় একটা ওদের মধ্যে শারীরিক একটা গন্ধ থাকে, সেই গন্ধটা ছড়ায়, কার্যকর প্রমাণিত হয়। এই জিনিসটা দিয়ে ওরা একজনকে আকৃষ্ট করে, তখন তারা একজন আরেকজনের কাছে যায়। সকল পাখি বিশারদ স্বীকার করে যে উত্তর আমেরিকায় এমপিওডনাক্স গণের ফ্লাইক্যাচার প্রজাতি এবং ক্রিসোফাগাস গণভুক্ত ওল্ড ওয়ালবার প্রজাতির মধ্যে চোখে দেখার কোনো পার্থক্য পাওয়া যায় না। ঠিক আছে, ওনারা কিন্তু কোনো পায়নি, পার্থক্য পায়নি ইপিডোনাক্স আর হচ্ছে পলিসোফাগাস, পার্থক্য দেখতে পাইনি। আচ্ছা, আমি তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, ছবি দেখো, তোমরা একটু মজাই পাবে। একজন একজনকে ডাকছে, এটা হচ্ছে কি কার্টশিপ ডান্স, এটা হচ্ছে মিটিং কল। একজন একজনকে ডাকবে, মিট করবে। আমরা যখন একজন একজনের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ফোন করি যে হ্যাঁ ওইখানে চলে আসো, ঠিক সেটাই, একজন একজনকে ডাকছে, হ্যাঁ আসো দেখা করি। এটা হচ্ছে সে গান করছে। চেষ্টা করছি তোমাদেরকে দেওয়া তুলে ধরা, তোমরা দেখে নিবা, তোমাদের পছন্দ হবে ইনশাআল্লাহ। এ গান করছে, একজনকে ডাকছে। কি 3টা হয়ে গেল, 3টা আমি দেখিয়ে দিলাম। এবার চলে আসলাম কোষতাত্ত্বিক প্রশ্ন, সাইটোলজিক্যাল অ্যাপ্রোচ। ডিএনএ যোগ্যতা এবং ক্রোমোজোমের গঠন ও সংখ্যা তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে কোষতত্ত্বীয় জ্ঞান শ্রেণীবিন্যাসে এখন ব্যবহৃত হচ্ছে। এখন যেটা হচ্ছে, কোন পরিমাণ কোন এক প্রজাতির জন্য সকল সদস্যের জন্য নির্দিষ্ট। এই যে ক্রোমোজোম গুলো হচ্ছে, ডিএনএ যোগ্যতা এবং ক্রোমোজোমের গঠনের সংখ্যা তুলনামূলক পর্যালোচনার মাধ্যমে কোষতত্ত্বীয় জ্ঞান শ্রেণীবিন্যাসে এখন ব্যবহৃত হচ্ছে। এই যে হচ্ছে, প্রত্যেকটা ক্রোমোজোম সেটে ডিএনএ পরিমাণ কোন এক প্রজাতির সকল সদস্যদের নির্দিষ্ট। এক একজনের জন্য এক একটা, প্রাণীদের জন্য, মানুষের জন্য একরকম, প্রাণীদের জন্য একরকম, মাছের জন্য না। এটা হচ্ছে কি স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে একরকম, স্তন্যপায়ী আছে যাদের একরকম। মানে ক্রোমোজোমটা, এটা আমরা বুঝতে পারি, ডিটেলস কোষতত্ত্ব না পড়লে বুঝতে পারবো না, যারা পড়বো তখন এটা ডিটেলস আলোচনা করতে পারবো আমরা। ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম থাকে 1 জোড়া, অটো ক্রোমোজোম থাকে হচ্ছে 23 জোড়া, মোট 23 জোড়া ক্রোমোজোম থাকে, তাই না? সেই জিনিসটাই এখানে সেটিং যে পরিমাণটা সেটা বলছে। এক একটা প্রজাতির জন্য এক এক রকম থাকে, কার জন্য 23 জোড়া, কার জন্য 12 জোড়া, কার জন্য 10 জোড়া, এরকম কোনো সংখ্যার কোনো নাই, এক একটা প্রজাতির ক্ষেত্রে এক একটা। পিটারসন এবং স্ট্রন, এই লোকটা কে বলতো? এই লোকটা হচ্ছে পিটারসন বিজ্ঞানী। 1952 মানে 1952 ক্রোমোজোমের সংখ্যা ও আকৃতির উপর ভিত্তি করে ড্রসোফাইলা গণের অধীনে, ড্রসোফাইলা একটা কি মাছি, এর অধীনে 16টা প্রজাতির অস্তিত্ব আবিষ্কার করেছেন। তাহলে কি করেছেন? ড্রসোফাইলা নামে একটি প্রজাতি আবিষ্কার করেছে। চিন্তা করো, এনার কত বুদ্ধি ছিল। আমাদের মাথায় বুদ্ধি আছে কিনা জানি না, ভবিষ্যতে দেখতে পাবো আমাদের স্টুডেন্টদের মধ্যে আছে কিনা। যারা সাকসেস তাদেরকে দেখা যাবে। প্রাণ রাসায়নিক প্রয়াস, বায়োকেমিক্যাল অ্যাপ্রোচ, হরমোন, এনজাইম, নিউক্লিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড, সুগার, প্রোটিন ইত্যাদি জটিল রাসায়নিক যৌগ নিয়ে প্রাণীদেহ গঠিত। প্রাণ রাসায়নিক ট্যাক্সনের প্রধান কাজ হলো বিভিন্ন প্রাণীতে একই শ্রেণীর জৈব যৌগের তুলনামূলক সম্বন্ধ এবং প্রভেদ নিরূপণ করা, সেই সাথে বিভিন্ন অঙ্গের তাদের স্থিতি নির্ধারণ করা। এটা হচ্ছে প্রাণ রাসায়নিক একটা কাজ। এভাবে বিভিন্ন প্রাণীদের দৈহিক যৌগের উপর ভিত্তি করে প্রাণী শনাক্ত, মানে কি এদের রাসায়নিক দৈহিক মানে জৈব যৌগের উপর ভিত্তি করে এদের প্রজাতি শনাক্ত করা হয়েছে। আমাদের শেষ হয়ে গেল প্রয়াসগুলা। এখন আমরা আসবো টাইপ অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসের প্রকারভেদ। এখানেও আবার একটা প্রকারভেদ আছে, কয়েকটা 4টা ভাগে ভাগ করা হয়েছে। আসলে আমার মনে রাখা একটু টাফ, বুঝে যদি আমরা পড়ি মনে রাখতে পারবো। শ্রেণীবিন্যাসের প্রকারভেদটা খুব সহজ, দেখো মাত্র 4টা শ্রেণীবিন্যাস আছে এখানে। এই শতাব্দীর মাঝামাঝি সময় শ্রেণীবিন্যাসের পট পরিবর্তন ঘটে। এর সূত্র ধরে সাম্প্রতিক জীববিজ্ঞানে এই শাখাটি প্রধানত 4 ভাগে বিভক্ত হয়েছে। ধ্রুপদী বা অর্থোডক্স শ্রেণীবিন্যাস, ক্লাসিক্যাল অর অর্থোডক্স ট্যাক্সোনমি, গাণিতিক শ্রেণীবিন্যাস, নিউমেরিক্যাল ট্যাক্সোনমি, সাইটোট্যাক্সোনমি, নিরীক্ষামূলক ট্যাক্সোনমি, এক্সপেরিমেন্টাল ট্যাক্সোনমি। অর্থাৎ ধ্রুপদী বা অর্থোডক্স শ্রেণীবিন্যাসটা কি? এটা হচ্ছে এই প্রকার শ্রেণীবিন্যাসে জীবের অঙ্গ সাংস্কৃতিক বৈশিষ্ট্য, সাদৃশ্য, বৈসাদৃশ্য, এটা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। বিবরণ দিয়ে
নামকরণ, শ্রেণীবিন্যাসের কাজ সম্পূর্ণ হয় এগুলা। অর্থাৎ অঙ্গসাংস্কৃতিক বৈসাদৃশ্য নিয়ে এই ধ্রুপদী বা অর্থোডক্স শ্রেণীবিন্যাসটা আলোচনা করা হয়েছে। গাণিতিক শ্রেণীবিন্যাসটা কি? এক্ষেত্রে শ্রেণীর সাদৃশ্য এবং সম্বোধন মানে গাণিতিক মূল্যায়ন করা হয়েছে, যার কারণে এখানে কি উক্ত একক সম্বোধন পর ট্যাক্স নির্ণয় করা হয়েছে। কম্পিউটারের মাধ্যমে যাবতীয় কাজ করছে, এটা দিয়ে গাণিতিক নির্ধারণ করছে, গাণিতিক ভাবে এটাকে শ্রেণীবিন্যাস করেছে। সাইটোট্যাক্সোনমি হচ্ছে কোষতাত্ত্বিক ভাবে, কোষতাত্ত্বিক বিষয়ের ক্রোমোজোমের উপরে কি সংখ্যা, আকৃতি, এটা নিয়ে এটাকে ট্যাক্সোনমি করা হয়েছে। পরীক্ষামূলক যেটা, এক্সপেরিমেন্টাল যেটা, এক্ষেত্রে বিভিন্ন জীবের মধ্যে পার্থক্যের প্রবণতা বিশ্লেষণ করে, মানে বিষয় কিভাবে কি কোনটা কি পার্থক্য সেটা বিশ্লেষণ করে চিহ্নিত করে বংশগতজনিত সম্পর্ক নির্ণয় এবং পরিবেশের প্রতি প্রভাব ফেলছে সবকিছুই এই শ্রেণীবিন্যাসে আলোচনা করা হয়েছে। আমরা তাহলে বুঝলাম এটাতে কি করা হয়েছে। এটাতে করা হয়েছে হচ্ছে অঙ্গসাংস্কৃতিক বৈসাদৃশ্য, এটা হচ্ছে কম্পিউটারের মাধ্যমে গাণিতিক সিস্টেম, সাইটোজেন জেনেটিক্যালি এটা হচ্ছে, আর এটা হচ্ছে বংশগতিকে কিভাবে আমরা চিহ্নিত করেছি, কিভাবে পর্যবেক্ষণ করবো, পরিবেশের উপর নির্ভর করছে, সেই জিনিসগুলো আমরা এখানে ধারণা পেলাম। 4টা বিষয় হয়ে গেলে আমাদের হচ্ছে প্রকারভেদ। এখন চলে যাব আমরা গুরুত্বতে। ইম্পর্টেন্স অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসের গুরুত্ব, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট অফ ট্যাক্সোনমি, শ্রেণীবিন্যাসের গুরুত্ব কি। এই জিনিসটা দেখো যখন পড়বো তখন এটা কিন্তু অনেক বড় একটা টপিক, আমি জাস্ট হালকা তোমাদেরকে টাচ করে যাব। বিজ্ঞানী রিডার্স মন্তব্য করেন যে জীববিজ্ঞানের অনেক ক্ষেত্র শ্রেণীবিন্যাসের উপর বহুরস নির্ভরশীল। বস্তুগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু বস্তুগত দিক দিয়ে এটা অনেক গুরুত্বপূর্ণ। যাবতীয় প্রজাতির বিজ্ঞানসম্মত প্রাণীতাত্ত্বিক জরিপ শনাক্তকরণ ছাড়া আদৌ সম্ভব নয়। দ্বিবর্ষযোজক প্রজাতি ফসিল কি স্পেসিস, ফসিলটাই হচ্ছে জীবাশ্ম, ঠিক আছে। শনাক্তকরণের উপর ভিত্তি করে ভূতাত্ত্বিক গণনা বিদ্যা বা জিওলজিক্যাল কার্নোলজি অর্থাৎ স্ট্র্যাটিগ্রাফি গড়ে উঠেছে। ফসিল, জিওলজিক্যাল কার্নোগ্রাফি আর স্ট্র্যাটিগ্রাফি, এই 3টার উপর থেকেই এই শ্রেণীবিন্যাসের গুরুত্বটা গড়ে উঠেছে। এমনই প্রয়োগ এক্সপেরিমেন্টাল জীববিজ্ঞানীরাও শ্রেণীবিন্যাস সম্পর্কিত তথ্য হতে যথেষ্ট উপকৃত হন। এমন অনেক গণ বা জেনাস আছে যাদের 2 বা ততোধিক প্রজাতি প্রায় একই রূপ। বিভিন্ন প্রাণী প্রজাতির উপর গবেষণা চালিয়ে অনেক নতুন উৎসেচক, হরমোন এবং তাদের বিপাকীয় পদ্ধতি কি করেছে, উৎসেচক, হরমোন এবং তাদের বিপাকীয় পদ্ধতির নানা বিষয়ে বহু তথ্য উদ্ঘাটিত হয়েছে। এমনকি ফলিত জীববিজ্ঞানের ক্ষেত্রে শ্রেণীবিন্যাসের অবদান প্রত্যক্ষভাবে, মানে এটি এই শ্রেণীবিন্যাসের যে গুরুত্ব সেটা সব ক্ষেত্রে, শুধুমাত্র আমাদের প্রাণী বিজ্ঞানের, জীববিজ্ঞানের ক্ষেত্রেই খুবই 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 ইম্পর্টেন্ট। মেডিসিন, জনস্বাস্থ্য, কৃষি, সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয় কম বেশি শ্রেণীবিন্যাসের সাথে, এগুলো সবকিছুই আমাদের মানে বাস্তবিক যে আমার জীবনে আমরা যে বেঁচে থাকি সেক্ষেত্রে যা যা দরকার সবকিছুই কিন্তু শ্রেণীবিন্যাসের অন্তর্ভুক্ত। শ্রেণীবিন্যাস ছাড়া কোনোটাই সম্ভব না, কারণ বেঁচে থাকতে গেলে প্রত্যেকটা সঙ্গে আমাদেরকে সম্পৃক্ত থাকতে হয়, তেমনি এদের সঙ্গে প্রত্যেকটা জিনিসের আমাদের নামকরণ থাকে, ভাগ থাকে, মানে ক্লাস থাকে, বিভাগ থাকবে, শ্রেণী থাকবে, এরকম পর্ব, শ্রেণী, বর্গ, গোত্রগণ, প্রজাতি আমরা যে পুরোটা পড়ি ক্লাসিফিকেশনে, সেরকম প্রত্যেকটা বিষয়ই থাকে। তাহলে কতগুলো প্রজাতি আছে সেটা আমাদের অগণিত। কিছু কিছু যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলোও কিন্তু শ্রেণীবিন্যাসের আওতায় রাখা হয়েছে। অর্থনৈতিক পতঙ্গবিদ্যা অনেক জটিল বিষয়ের সমাধানও দিয়ে থাকে শ্রেণীতত্ত্ববিদ্যা। কিছুক্ষণ আগেই তো বললাম যে অনেক কিছু, কীট পতঙ্গ সবকিছুই আছে। উদাহরণস্বরূপ অ্যানোফিলিস মশা, যেটা অ্যানোফিলিস যে মশা, মাস্কুলিফেন্সিস যেটা মশা সমগ্র ইউরোপে বিস্তৃত হলো, কত বিশেষ অঞ্চলে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব সীমাবদ্ধ। ম্যালেরিয়া জফার অ্যাটাভিস্টিক, ম্যালেরিয়া প্রাদুর্ভাব সীমাবদ্ধ। পেমবার্টন 1941 কি করেছে, উল্লেখ করেছে পতঙ্গের জৈবিক দমন সংক্রান্ত সমস্যা সমাধানেও শ্রেণীতাত্ত্বিক। তার মানে শুরু থেকে শেষ এবং সমাধান করার ক্ষেত্রে শ্রেণীতাত্ত্বিক পদ্ধতির উদ্দেশ্য অতীব গুরুত্বপূর্ণ। বিভিন্ন পতঙ্গের সংগ্রহ, পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা অতীব গুরুত্বপূর্ণ। শ্রেণীবিন্যাস ছাড়া কোনো কিছুই চলা সম্ভব না।
তাই শ্রেণীবিন্যাস গুরুত্বটা তোমাদেরকে অবশ্যই বেশি করে পড়তে হবে। এর মধ্যে হয়তো অনেক কিছু হয়ে গেছে, তার প্রায় 2 যুগ আগে হওয়ার রিপোর্টে সার্গারিয়াস ফুলিয়াস্টিসিস নামক স্টার্টসিস নামক উলভিল দ্বারা স্যাডলারিয়া ফান্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়। সার্জারিয়াস দ্বারা কি হয়েছে, উলভিল ম্যালার সাবধান ফান্ড ভাবে ক্ষতিগ্রস্ত হলো। এটা একটা হয়তো ডিজিজ ছিল। পরবর্তী সময় হচ্ছে ক্লাসন্স 1982 এবং সাবরকে 1955 জৈবিক দমনে শ্রেণীবিন্যাসের সাফল্যের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেন। এনারা দুজন যদি না করতেন তাহলে কিন্তু অন্য কেউ এসে এই শ্রেণীবিন্যাস নিয়ে ডিসকাস করতেন এবং সেটা প্রকাশ করত। যাই হোক, ওনারাই করেছেন এবং ভ্রমণাত্মক শনাক্তকরণের ফলে যে জটিলতা সৃষ্টি হয় তাও তুলে ধরে। মানে এর ফলে যে ক্ষতিও হয়, আমাদের সমস্যা সৃষ্টি হয়, সেটাও কিন্তু শ্রেণীবিন্যাস দ্বারাই করা হয়। শেষ হয়ে গেল শ্রেণীবিন্যাসের গুরুত্ব, আমরা অনেকটাই জানলাম। এখন জানবো আমরা হচ্ছে ট্রাস্ট অফ ট্যাক্সোনমিস্ট। শ্রেণীতাত্ত্বিকের করণীয় কাজ। একজন শ্রেণীতাত্ত্বিকের কাজের পরিধি সম্পর্কে যদি আমরা বলতে যাই, অনেক মতভেদ থাকলেও শনাক্তকরণ বিষয় সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান থাকা অপরিহার্য। মানে আমরা যখন শ্রেণীতত্ত্ব বিষয়ে কাজ করব তখন তাকে শ্রেণীর শনাক্তকরণ বিষয়ে অবশ্যই তাকে জ্ঞান থাকতে হবে। যাকে তাকে দিয়ে আমরা কিন্তু শ্রেণীতত্ত্বের কাজ করতে পারবো না বা করতে পারবে না। কারণ হচ্ছে তাকে সেই বিষয়টা সে যদি অভিজ্ঞ না হয়, দক্ষ না হয়, সেই কাজে অংশগ্রহণ করতে পারবে না। তাই বলেছে একজন শ্রেণীতাত্ত্বিকের কাজের পরিধি সম্পর্কে মতভেদ থাকলেও শনাক্তকরণ বিষয় সম্পর্কে তার পর্যাপ্ত জ্ঞান থাকা অপরিহার্য এবং মৌলিক কৌশল সম্পর্কে উপায় উদ্ভাবনের ক্ষমতা তার থাকতে হবে। শ্রেণীতত্ত্বকে শুধু প্রাণীতত্ত্ব বিষয় নিয়ে জ্ঞান রাখলে চলবে না। আমরা যে শ্রেণীতত্ত্ব করছি এটা যে শুধু প্রাণী বিজ্ঞান নিয়ে প্রাণী নিয়ে করবো তা না। আমরা উদ্ভিদ নিয়ে করতে পারি, আমরা মাটি নিয়ে করতে পারি, আমরা অনেক কিছু নিয়েই করতে পারি। আমাদের বেঁচে থাকার জন্য যা প্রত্যেকটা জিনিসটা নিয়েই আমরা শ্রেণীতাত্ত্বিকের কাজ করব। বরং জীব শনাক্তকরণের পর সংগৃহীত নমুনাগুলোকে নির্দিষ্ট অনুক্রমে বিনাশ ও সংরক্ষণের দায়িত্ব তার। নতুন প্রজাতির বিবরণ দানের ক্ষেত্রে নমুনাকে নিখুঁতভাবে চিহ্নিত করার অন্যতম কর্তব্য। তার মানে বুঝতে পারছো আমাদের কি করতে হবে এই শ্রেণীতাত্ত্বিকরণের কাজের ক্ষেত্রে। অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা, কিছু করার নাই। তারপরে তোমাদেরকে অনেকটা শর্ট করে আমি দিয়েছি, কারণ অনেকের কাছে হয়তো বই নাই, কিন্তু ভিডিওটা দেখে অনেকে পড়তে পারবে, সেই কারণে তোমাদেরকে এটা বলা। এখন যেটা আসবো, আমি বুক রেফারেন্স আসবো। বুক রেফারেন্স আওরঙ্গজেব স্যারের বইটা পড়বে, আর হচ্ছে সিস্টেমেটিক ডেভেলপমেন্ট ফ্যামিলি প্ল্যানিং প্রফেসর অসিত কুমার বর্মন, যেটা ওনার বইটাও পড়তে পারো। এর সঙ্গে আরো অনেক বই থাকতে পারে, তোমরা দেখে নেবে, পাবে। আর এই চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমাদের হবে বা যে সমস্যাগুলো তোমরা ফিল করবে অবশ্যই আমাকে জানাবে। আমি বারবার তোমাদেরকে জিনিসটা কমেন্ট করে জানাচ্ছি, তোমরা অবশ্যই আমাকে জানাবা। কারণ তা না হলে তোমরা বুঝতে পারবে না যে তোমাদের প্রবলেমটা কোথায় আছে, আমি বুঝতে পারবো না। এখান থেকে কি প্রশ্ন হতে পারে, আমি এখান থেকে পড়িয়েছি হচ্ছে ক্লাসিফিকেশন, ট্যাক্সোনমি, সিস্টেমেটিক এবং ক্লাসিফিকেশনের মধ্যে যে ডিফারেন্সটা, পার্থক্য একটা প্রশ্ন হতে পারে শ্রেণীবিদ্যা, আচরণগত, কোষীয় তত্ত্ব আর প্রাণ রাসায়নিক যে প্রয়াস সম্পর্কে আলোচনা করো, এটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে। বিভিন্ন প্রশ্ন সারে প্রশ্ন থেকে দেখা গেছে যে এরকম ধরনের প্রশ্ন আসছে। জনগোষ্ঠীর শ্রেণীবদ্ধতা সম্পর্কে আলোচনা করো, শ্রেণীতাত্ত্বিককরণের কাজ সম্পর্কে আলোচনা করো। আমি কিছুক্ষণ আগে যে দুটো ডিটেলস আলোচনা করলাম, শ্রেণীতাত্ত্বিকেরটা একটু হয়তো বা ছোট করে ফেলেছি কারণ সময় সাপেক্ষের কারণে। শ্রেণীবিন্যাসের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, এটা তোমরা ডিটেলস পড়বে, দেখবে অনেক সহজ এবং সহজে লিখতে পারবে। আরেকটা হচ্ছে ট্যাক্সোনমির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো আর আমার ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণটা ফলো করো, ছোট খাটোর অনেক ধরনের প্রশ্ন তোমরা শর্ট প্রশ্নের আনসার এমনিতেই করতে পারবে। আর আমি মনে করি যে তোমরা অবশ্যই পারবা, চেষ্টা করবে এবং বেশি বেশি করে পড়বে, বেশি বেশি করে দেখবে। কারণ সময়টা চলে যাচ্ছে, সময়টা বেশি বসে থাকছে না, সময়ের সাথে সাথে আমাদেরকে চলতে হলে আমাদের অবশ্যই পড়তে হবে। তাই তোমরা অবশ্যই আমাকে জানাবে, ভালো থাকবে। আর অবশ্যই তোমাদের কোনো সমস্যা থাকে, যদি কোনো পার্সোনাল তোমরা যদি ইচ্ছে জানাতে পারো, আমার এই পার্সোনাল একটা লিঙ্ক দেওয়া থাকলো তোমাদেরকে, লিঙ্কের সঙ্গে তোমরা আমাকে জানালে আমি ডাটাটা একান্তরিকভাবে তোমাদের সলভ করে দেবো।
অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমার সাথে থাকার জন্য।